নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি ভগবানকে কেন্দ্র করে নয়, আজ আমি একটা ডাক্তারকে, ভগবান রূপী এক মানবকে কেন্দ্র করে কিছু কথা বলবো। রিসেন্ট তোমরা জানোই একটা মহিলা ডক্টর মারা গেছে। তোমরা জানোই 9 তারিখে। তোমাদের আমি বলে দিই, এই ডাক্তারটা আমাদের বাড়ির পাশেই অবস্থিত। হ্যাঁ, সিআর পার্কে তার বাড়ি। তোমরা যদি এখানে কেউ এসে থাকো, এই ডাক্তারটার বিষয়ে রিসার্চ করে থাকো, তাহলে তোমরা জানতে পারবে ওর বাড়ি সিআর পার্কে। আর সিআর পার্ক আমার বাড়ি থেকে মাত্র এই 1.5-2 কিলোমিটার দূরেই হবে, এর বেশি নয়। বোমবোলা মোড়ের কাছেই সিআর পার্কটা আছে, সেখানেই মেয়েটা আছে, মানে ছিল, মারা গেছে। মাত্র 31 বছর বয়স তার। তোমাদের তার বিষয়ে কিছু আমি জানাতে চাই, তারপর আমি কেন এই ভিডিওটা বানিয়েছি তাও আমি বলবো। আমি এই ভিডিওটা বানাতে চাইছিলাম না, কিন্তু দেখলাম বানানো খুব দরকার। দেখো, কেউ মারা গেছে, তাকে দিয়ে ভিউজ কামানোর ইচ্ছা আমার নেই। তোমরা দেখতেই পারো, আমার কিন্তু কোনো সাবস্ক্রাইবারও নেই, আর সেরকম কোনো ভিউজও আসে না যার মাধ্যমে আমি পয়সা কামাবো। আমি জাস্ট এই ভিডিওটা বানিয়েছি একটা মেসেজ দেওয়ার জন্য, যাতে তোমরা একটু জেগে উঠতে পারো। মেয়েরা, স্পেশালি মেয়েরা, যাতে একটা, যেহেতু আমি মেয়ে জাতি, তাই সেই মেয়ে জাতি হিসেবেই হয়তো আমি এই ভিডিওটা, আজকের ভিডিওটা বানাচ্ছি। মেয়েটা চন্দ্রচূড় স্কুলে পড়তো, অর্থাৎ বাংলা মিডিয়ামে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সে পাশ করে মেডিকেলে চান্স পায়, তাও সে গভর্নমেন্টে চান্স পায়। মানেটা বুঝতে পারছো সে কত পড়াশুনোয় ভালো, সাংঘাতিক একটা ভালো মেয়ে। পাড়াতে ওর প্রচুর নাম, সত্যি ছোটোবেলা থেকেও ভালো মেয়ে। একটা ভালো মেয়ে হিসেবে যেরকম নাম থাকে না, সবাইকে সম্মান করা, ডাক্তার হয়ে গেছে বলে যে থাকে না একটা অহংকার ব্যাপারটা, আমি ওর সাথে কথা বলবো না, ও গরিব, ও বড় লোক, ও মেজো লোক, ও ছোটো লোক, অমনি না। প্রত্যেকের সাথে সম্মান দিয়ে। তার কপালে কি জুটলো? রেপ। তার কপালে কি জুটলো? তাকে গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। 9 তারিখে সে মারা গেছে। বলছে 9 তারিখে, আদৌ কবে মারা গেছে, 8 তারিখে কি 9 তারিখে, সেটা বলা মুশকিল, কিন্তু শুনতে পাওয়া গেছে 9 তারিখে মারা গেছে। যথারীতি যেরকম হয় আর কি। আই থিঙ্ক এমডি করছিল, এমবিবিএসটা কমপ্লিট হয়ে এমডি করছিল। এবার তার বিষয়ে একটু বলি। এখানে তার বাড়ি, তার বাবা জানো তো সেলাই করে, স্কুলের ড্রেস, জামা কাপড় সেলাই করতো, ঠিক আছে। খুব কষ্টে, একমাত্র মেয়ে, মা হাউসওয়াইফ, খুব কষ্টে মেয়েটাকে মানুষ করে। বাংলা মিডিয়াম থেকে খুব ব্রিলিয়ান্ট হচ্ছে মেয়েটা, সে গভর্নমেন্টে চান্স পেয়ে যায়। তারপরে সে আগে কল্যাণীতে পড়তো, কল্যাণী থেকে তারপরে এইখানে এমডি করতে গিয়ে আরজি কলে সে চান্স পেয়ে যায়। তারপর সে আরজি কলে চলে যায়, সেইখানেই তার গল্প শেষ হয়ে যায়। মেয়েটা 13 বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করতো। আমার মেয়ে যখন স্কুলে গেছে, স্কুল থেকে জানতে পেরেছে। আমাদের বাড়ির পাশে তো, মানে আশেপাশেই, পাশেই বলতে পারো, কয়েকটা পাড়ার পরেই, মানে কয়েকটা পাড়া এগুলোই ওদের বাড়ি। মানে ওইখান থেকে আমরা বাজার ঘাটও করে নিয়ে আসি, মিষ্টি ফিষ্টিগুলো ওইখানে ভালো পাওয়া যায়, ঠিক আছে। আমার হাজব্যান্ড ওইখান থেকেই নিয়ে আসে, কেন অফিস থেকে আসার পথে আগে সিআর পার্ক পড়ে, তারপরে তোমার ওই ভোমবোলা মোড়েই সিআর পার্কটা পড়ে। তো ওখান থেকে মিষ্টি নিয়ে তারপরে আমাদের এখানে পার্থপুরে, আমি পার্থপুরে থাকি, তো পার্থপুরে পড়ে, এইচবি টাউনের অপোজিটে, ঠিক আছে। যদি কেউ জানো তাহলে বুঝতে পারবে। তো মেয়েটা 13 বছর ধরে একটা ছেলের সাথে প্রেমও করে। হ্যাঁ, ওদের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। মায়ের একমাত্র মেয়ে, কত শখ মেয়ের বিয়ে দেবে, মেয়েকে ডাক্তার বানাবে। ডাক্তার তো হয়ে গেল, বিয়েটা যে বাকি। তার জন্য মা গয়না কিনেছে, শাড়ি কিনেছে, সব কিছু হলো। যেই ছেলেটার সাথে বিয়ে হবে সে ব্যারাকপুরে থাকে, ব্যারাকপুরও আমাদের লেফটেই, ঠিক আছে, সব আমাদের কাছে। তো আর বিয়ে, আর বাচ্চা, সবই তো শেষ হয়ে গেল। মেয়েটাকে বলা হচ্ছিল, মানে হসপিটাল থেকে যখন খবর দেয়,
তখন মা বাবাকে বলা হয়েছে তার মেয়ে সুইসাইড করেছে। মা বাবা, পাশে একজন বয়স্ক মহিলা আছে। তো যেমন পাশের বাড়ির সাথে আমাদের রিলেশন ভালো থাকে না, আপদে বিপদে একে অপরকে সাহায্য করাই আমাদের কর্তব্য, সেরকম ওদেরও তাই। তাকে নিয়ে গেছে, তোমরা জানো 3 ঘন্টা সেমিনার হলের সামনে ওদের দাঁড় করিয়ে রেখেছে, একটা বসার টুকলো দেয়নি। মা বাবা সবাই দাঁড়িয়ে আছে, পাশের বাড়ির কাকিমাটাও জেঠিমাটাও দাঁড়িয়ে আছে। 3 ঘন্টা পরে একজনকে ঢুকতে দিয়েছে। মা যথারীতি বলেছে, বাবাকে পাঠিয়েছে যে তুমি যাও। বাবা গিয়ে দেখে মেয়ে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, পা দুটো দুপাশে ছড়িয়ে আছে। আমরা যখন শুয়ে থাকি আমাদের পা দুটো জয়েন্ট থাকে, সেই পা দুটো দুপাশে ছড়িয়ে রয়েছে, দুপাশে দুটো পা। তার মানে হচ্ছে ওর হাত আর পা দুটোকে অমনি করেই ধরে রাখা হয়েছিল এবং পরের পর ওকে গ্যাং রেপ করা হয়েছে। দেখো, মেয়েটার সাথে আমার কোনো কানেকশান নেই, কিন্তু আমার পাশের পাড়াতেই মেয়েটা থাকে। মেয়েটা ভালো মেয়ে, কেন তার প্রতি এত শ্রদ্ধা বা কান্না বা দুঃখ আসে? কারণ আমি একটা মেয়ে জাতি হচ্ছি। কখনো ফিল করে দেখবে সেই জায়গায় যদি আমি বা তুমি হতাম কি হতো, কখনো ভেবে দেখেছো? তখন দেখবে আপনি হতেই চোখে জল নেমে আসে। গলা টিপে মেরেছে, গলার যে থাইরয়েডের কাছে যে হাড্ডিটা থাকে সেই হাড্ডিটাকে ভেঙে দেওয়া হয়েছে। ডান পায়ের গোড়ালিটা ভেঙে দেওয়া হয়েছে, গালে খিমচিয়েছে, গলায় কামড় বসিয়েছে, ঘাড়ের হাড্ডি ভেঙে দিয়েছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছিল, মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। এক জায়গায় শোনা গেছে চোখটা উখড়িয়ে দিয়েছে, আর এক জায়গায় শোনা গেছে, এই রিসেন্ট আমি আজকে শুনলাম, চোখে চশমা পরতো, সেই চশমাটাকে যেমন হামলদাস্তায় আমরা থেতো করি না, সেমনি চশমাটাকে থেতো করা হয়েছে, কাঁচটাকে, সেই কাঁচটা চোখের ভিতরে ঢুকে গেছে। এবং সেই অবস্থায় মেয়েটা কত ব্যথা সহ্য করছে, এবং সেই অবস্থায় মেয়েটাকে রেপ করা হয়েছে। তারপরে মেয়েটা মরেনি। কেন মরেনি? তার জন্য গলা টিপে দেওয়া হয়েছে। এইবার কেন আমি ভিডিওটা বানালাম, তো আমি পরশুদিনকে, তাও আমি কেন ভিডিওটা বানালাম তার বলার আগে এইটা বলে দিই। আমি পরশুদিনকে আমি ওখান থেকে, এখানে অনেক ভর্তি, সারাদিন মিডিয়ার লোক, সারাদিন এখান থেকে কল্যাণী রোড, তো আমার মেয়েকে আনতে আমি বাস স্ট্যান্ডে যাই, তো ওখান থেকে ভর্তি পুলিশের গাড়ি যাচ্ছে, কেন সিআর পার্ক তো পাশেই আমার, বললাম যেটা 1.5 কিলোমিটার হবে, 1.5 থেকে 2 কিলোমিটার হবে, তাও মনে হয় কম, বেশিই বলছি, কমই হবে। তো ভর্তি পুলিশের গাড়ি টাড়ি এখান থেকে যায়, তো ওখানটাতে ভর্তি লোক বলে, তো আমরা সেই জন্য আমরা একটু দেরি করেই গেছিলাম। আমি না ঘর থেকে বেশি একটা বেরোই না, মানে বেরোই বলতে আমার মেয়েকে বাস স্ট্যান্ডে আনতে চাই, ব্যাস এটাই আমার বেরোনো, আমি বেরোই না। বাজারঘাট আমার হাজব্যান্ড করে দেয়, আর আমার হাজব্যান্ডের যখন পোস্টিং হয়ে যায় তো তখন আমার হাজব্যান্ড বেশি পরিমাণে বাজারঘাট, যেমন 10 কিলো আলু বাজার করে নিয়ে আসে, 5 কিলো পেঁয়াজ নিয়ে আসলো, 4 কিলো রসুন, এই সমস্ত মানে বেশি বেশি কোয়ান্টিটিতে এনে আমরা ফ্রিজে রেখে দিই, ঠিক আছে? তো সেই কারণে আমি কখনো বাজার ঘাট ওরকমভাবে যাইও নি আর করিও না, তো বাজারে বেরোতে হয় না, আমি শুধু মেয়ে আনতে চাই। তো তাই মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমাকে একটুখানি নিয়ে ঘোরাতে নিয়ে যায়, মানে বাইকে করে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড 3 জন মিলে একটুখানি ঘুরতে যাই। তোমরা বিশ্বাস করবে না, আমি দেখবে রাস্তাঘাটে যখন বেরো তখন একটা কমফর্টেবল ওয়েদার থাকে, গরম থাকলেও একটা কমফর্টেবল ওয়েদার, হালকা হালকা হাওয়া চলে বা ওয়েদারটা ভালো থাকে, মানে ঘরে যেমন একটা ঘুমোট, যখন এসি চালাতে হয়, একটু এসিও চালিয়ে নিই, এবার যখন ঘরে যেমন একটা গরমের একটা ঘুমোট মতন থাকে না গরমকালে, যে এসি চালালে তখন গিয়ে কমফর্টেবল ওয়েদার হয়, কিন্তু বাইরে বেরোলে কিন্তু দেখবে সবসময় কমফর্টেবল ওয়েদার হয়, যতই গরম পড়ুক না কেন, মানে সন্ধ্যে নাগাদের কথা বলছি। তো আমি সেরকম সন্ধ্যেবেলায় বেরিয়েছি আমার হাজব্যান্ডের সাথে, তো এটা মানে 9 তারিখের পরের কথা বলছি, কত তারিখে হবে আজকে তো 14 তারিখ, আই থিঙ্ক 2 দিন আগে, ওই 12
12 তারিখ হবে হয়তো। তো তখন প্রথম তো মিডিয়ার লোক ভরে ছিল, এখান থেকে আসা যাওয়াই করা মুশকিল হচ্ছিল। তা ওপাশ দিয়ে তো আর আমি যাই না, আমার তো এখানটাতে বাস স্ট্যান্ড আছে, পার্থপুরে বাস স্ট্যান্ডে মেয়ে আসে, এখান দিয়ে পুলিশের গাড়ি ভর্তি যাচ্ছে। কিন্তু এখানটায় তো না, আরেকটু গিয়ে তারপরে সিআর পার্ক, সেখানে গিয়ে ভর্তি মানে সোশ্যাল মিডিয়ার লোক, তারপরে তোমার ইউটিউব যারা করে তারা ভর্তি লোক ওখানটাতে ছিল। তা হাজবেন্ড বললো এখন নিয়ে যাব না, কটা দিন যা, তারপরে তোমাদের একটুখানি ঘুরতে নিয়ে যাওয়া। আমার মাঝে মধ্যে সন্ধ্যেবেলা নাগাদ বরকে নিয়ে বাচ্চাকে নিয়ে বেরোই। তো সেদিনকে ওই 12 তারিখ হবে হয়তো, অত মনে নেই। তো যাই হোক, সন্ধ্যেবেলা আমি বেরোচ্ছি। তো যেটা বললাম আর কি, ঘরের ভিতরটাতে যেমন ঘুমোটা একটা থাকে, তেমনি বাইরে থাকে না, খুব কমফোর্টেবল ওয়েদার থাকে। তো ভালোই বেরোচ্ছিলাম, ঘুরছিলাম, আসছি। ঠিক সিআর পার্কে যেই মাত্র আমার হাজবেন্ড বাইকটাকে পৌঁছালো, আরে বাইকটা তো যাচ্ছে, যেতে যেতে তো এই সিআর পার্কের গলিটা খুব সরু, ঠিক সিআর পার্কের সামনে দেখলাম মাত্র 3জন লোক বসে আছে, আর একটা সিসিটিভির মতন কিছু ছিল, ঠিক আছে, একটা লাগানো ছিল একটা গাছের মধ্যে, সেটাও আমি লক্ষ্য করেছি। আর সব থেকে বেশি যেটা আমি তোমাদের বলতে চাই, ওখানে যাওয়া মাত্রেই আমার স্কিনটা আমাকে বলে দিল এখানকার ওয়েদারটা গরম। হ্যাঁ, শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু আমি এটা অনুভব করেছি। ওখানে না একটা গরম তাপ অনুভব করেছি আমি। হ্যাঁ, কোনো বানিয়ে কথা না, আমি কোনো ভিউজ কামানোর জন্য করছি না। যদি তোমরা আমায় বিশ্বাস করে থাকো তাহলে জিনিসগুলো মেনো। তো আর তারপরে না আমি চেষ্টা করছিলাম যে দেখতে পাই কি না, মানে তার স্পিরিটটাকে, আমার কেন জানি মনে হলো তার স্পিরিটটা ওইখানেই রয়েছে, মানে ঘরে সে ঢুকতে পারছে না, জানি না কেন। আমি দেখতে পাইনি, কিন্তু আমি অনুভব করেছি, আমি গরম অনুভব করেছি সেইখানে। এবার তোমরা বলবে স্পিরিট তো অনেকেই ঠান্ডা হয়, না আমি ঠান্ডা অনুভব করিনি, আমি সেখানে গরম অনুভব করেছি। কেমন গরম তোমায় আমি বলছি, যেমন দিনের বেলা সূর্যের আলোয় গরমকালে যেরকমই তাপ থাকে না, তাপ, একটা শোক তাপের যে একটা গরম কখনো ফিল করেছো, সেই শোক তাপের গরমিটা আমি ওখানে ফিল করেছি, এবং সেটা আমি আমার বোনকে, আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকেও জানিয়েছি। ওরা কিছু ফিল করতে পারেনি, জানি না কেন, কিন্তু আমি ফিল করেছি, ঠিক আছে, এইটুকু। কিন্তু আমি চেষ্টা করছিলাম ওখানে কিছু দেখতে পাই কি না, আমি দেখছিলামও এমনি করে, ঠিক আছে, কিন্তু আমি কিছু দেখতে পাইনি, কিন্তু ফিল করেছি। আর তখনই আমার মনে হলো যে মেয়েটার আত্মাটা না শান্তি পায়নি, মেয়েটা না এখনও মনে হচ্ছে ওইখানেই আছে, এবং সেই কারণের জন্যই ওই জায়গাটা একটা শোক তাপের যে গরম অনুভূতিটা, সেটা এখনও বর্তমান রয়েছে। এবার দেখো, আমি পুজো পাঠ করি বলে বা আমার কুণ্ডলিনী কিছু জাগৃত আছে বলে ফিল করেছি কি না সেটা আমি বলতে পারবো না, বা আমার থার্ড আই জাগৃত আছে কি না সেই কারণে হয়তো আমি ফিল করেছি, আমি সেটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে, দেখো, আমার গুরুমা হচ্ছে মা কালী, কারণ আমি কাউকে সেরকমভাবে বিশ্বাস করে উঠতে পারিনি, তাই আমি গুরু মা বানিয়েছি, এবং সেই গুরু মা হচ্ছে আমার প্রাণদায়িনী, আমার মা, মা কালী, ঠিক আছে। তো মা তো অমনিভাবে, অনেকে বলে যে মা কথা বলে বা কিছু, আমার সাথে কিন্তু এখনও পর্যন্ত মায়ের সেরকমভাবে কথা হয়নি। মানে কেমন বলো তো, মানে যেটা খুব দরকার সেটাই মানে আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয়, এই এটা কর ওটা কর, অমনি করে কিন্তু আমার সাথে মায়ের এখনও পর্যন্ত কথা হয়নি। কেন আমি মিথ্যা কথা বলবো? যেমন আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তখন আমি যখন কিশমিশটা খাইয়ে দিচ্ছিলাম, তখন আমার মা কিন্তু খাচ্ছিল না, এই জিনিসটাও কিন্তু আমি ফিল করেছিলাম। এবং তারপরে আমি তারপরে আমি ফোন পেলাম যে আমার শ্বশুরমশাই মারা গেছে। এই এই অনুভূতিগুলো আমি পেয়েছি, কিন্তু কথা বলিনি। তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকুনি আমি বুঝতে পেরেছি, ওখানে গিয়ে শোক তাপের যে গরমিটা সেটা কিন্তু আমি অনুভব করেছি। আর এখানটায় যে যেটা বললাম, সিআর পার্কে যে মানে ভোম্বলা মোড়ের সামনেই যে ক্লাবটা আছে, সেখানটাতে মেয়েটার ফটোটা রয়েছে, এখনও রয়েছে, আর সেখানে ফুলের মালা টালা দিয়ে মোমবাতির ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালিয়ে টালিয়ে সবই রয়েছে। এবার কেন এই ভিডিওটা বানালাম দেখো, এবার তোমাদের আমি বলি, জানো, আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিও বানাবো, তারপরে ভাবছি না, এটা বানানোর, এটা আমার টপিক নয়, আমি এরপরে ভিউজ আমার প্রয়োজন নেই, আমি আমার 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 দরকার নেই। মানে সবাই দেখছো না, ভিউজ বানানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য, না, কারো মৃত্যুকে অবলম্বন করে
আমার পয়সা কামানো বা নাম কামানো, নেম ফেমের দরকার নেই। আমার মনে হয় সেটাও একটা পাপ কাজে জড়িত হয়ে যায়। হ্যাঁ, আমার পাপ নেওয়ার নেই, আমি তো পুণ্য করতে এসেছি। এই মানুষ্য শরীরটা পেয়েছি পুণ্য করার জন্য। জানি না পাবো কি পাবো না, একটু পুণ্য করে নেই যাতে আমার উদ্ধার হয়ে যায়, আমার বংশের উদ্ধার হয়ে যায়, আমার সন্তানের উদ্ধার হয়ে যায়, ব্যাস এটুকু চাই। কেন বানিয়েছি ভিডিওটা তাহলে? আমি শুধু বানিয়েছি এই কারণের জন্য, দেখো তোমাদের কিছু বলতে চাই আমি। দেখো, আজ একটা ডক্টর হয়ে তার উপর এই পাশবিক অত্যাচার হচ্ছে, এবং তাতে কত বড় লোকের হাত আছে কেউ কিচ্ছু করতে পারছে না। যেই সেমিনার হলে মেয়েটাকে রেপ করা হলো, মেয়েটাকে হত্যা করা হলো, সেই সেমিনার হলটাকে ভাঙা হচ্ছে। ওই হসপিটালে কেউ শুনতে পায়নি যখন ভাঙছিল দেওয়াল? আমাকে বলো। এখন গিয়ে সবাই বলছে না আমরা ভাঙতে দেব না। যখন ভাঙছিল তখন কি ওদের কানটা খারাপ হয়ে গেছিল? আমাকে এই কথাটা বলো তো। এবার অনেকেই বলছে যে না এটা আগে থেকেই চলছিল। কিচ্ছু আগে থেকে চলছিল না, কত কিছু দাবিয়ে দেওয়া হয়েছে জানো। এটা শুধুমাত্র পলিটিক্যাল পাওয়ারের উপরে সব কিছু চলছে। একটা ডাক্তার হয়ে তার উপর এইরকম পাশবিক অত্যাচার, তুমি আমার মতন, তোমার মতন, আমার মতন অবলা নারীকে কে বাঁচাতে আসবে? আমাদের তো রাস্তায় টেনে হেঁচড়ে কিছু করে দেবে। সেটা ভেবে দেখেছো? ভয়ের চোটে না আমার আত্মা কেঁপে যাচ্ছে। আমি স্কুলে যাই আমার মেয়েকে আনতে, আমার যতক্ষণ না আমার মেয়েকে দেখতে পাই আমার বুকটা শুকিয়ে যাচ্ছে ভয়ের চোটে। এখনো পর্যন্ত যারা খুনি, ওই যে কি একটা লোককে কি সিভিল পুলিশ নাকি কি বলছে, ও কি আদৌ সেই লোক? আদৌ ও কি রেপ করেছে? একটা সাধারণ মানুষ দেখবে, আমাদের মতন একটা সাধারণ মানুষ একটা ডক্টরের সাথে কথা বলতে 5বার ভাবে। ডাক্তারবাবুকে এই কথা বলবো তো রেগে যাবে না তো, এই কথা বলবো? আর ও একটা সাধারণ দারোয়ানের চাকরি করে একটা, ও ডাক্তারকে রেপ করার সাহস পাবে? তাও চেস্ট ডিপার্টমেন্টে গিয়ে? তোমাদের মনে হয়? কোনো দিনও না। এইবার তোমাদের বলি, কিছু কিছু জিনিস আমি লক্ষ্য করেছি যেটা কিন্তু এখনো পর্যন্ত নিউজেও শোনোনি বা কিছু। ওর ওখান থেকে 150 গ্রাম, কি আর বলবো, জানোই তো। হ্যাঁ, ওর ওখান থেকে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। প্লিজ কেউ ভুল ভুল সেন্সে নেবে না। 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। একটা হিউম্যান বডি থেকে, একটা ছেলের বডি থেকে 1.5 থেকে 2 গ্রামই বীর্য বেরোয়, আর ওর বডিতে পাওয়া গেছে 150 গ্রাম। তো এটা গ্যাং রেপ না তো কি একজনের দ্বারা সম্ভব? একজনের একবার বীর্য বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার চট করে আসে না। বীর্য ম্যানুফ্যাকচার হতে তো সময় লাগে। শরীরটাও তো একটা মেশিন, তৈরি হবে তারপরে তো বেরোবে, জিনিসটা বুঝবে। আচ্ছা, এখনো পর্যন্ত নাকি খুনি ধরা যায়, এখনো পর্যন্ত তার খুনি দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল ছিল সঞ্জয় ঘোষ আই থিঙ্ক নাম, সে রেজিগনেশন লেটার দিয়েছে, তারপরেও তার রেজিগনেশন লেটারটাকে ক্যান্সেল করিয়ে তাকে আবার অন্য জায়গায় ডিউটি দেওয়া হয়েছে। মানেটা বুঝলে? মানেটা, তার মাথার উপর কত বড় পলিটিক্যাল লাইন আছে ভাবো। তার উপর সবাই আঙ্গুল তুলে কথা বলছে, তার কিছুই এসে যায় না, তাকে সরকার হটিয়ে দিতে দেয়নি বা দেওয়ার চেষ্টাও করেনি। সে কি বলল, না আমরা অন্য কোথাও পাঠানোর চেষ্টা করবো। আই থিঙ্ক তোমরা জানো কে বলেছে জিনিসটা, আমাদের পশ্চিমবঙ্গের রাজাকে, সেই বলেছে। মানেটা বোঝো, একটা ডাক্তার বাঁচতে পারছে না ভালোভাবে সুস্থভাবে, আর আমরা মানুষরা বাঁচবো? এটা হতে পারে? এইবার তোমাদের আমি আরও কিছু বলি যেটা নিউজে আসেনি। ওর শরীর থেকে তো বীর্য বেরিয়েছে, এবার ওর শরীর থেকে যে বীর্যটা বেরিয়েছে তার মানে সেটা ডিএনএ স্যাম্পল তো আছেই।
এবার উচিত ছিল না হসপিটালের যত কর্মচারী তাদেরও ডিএনএটা ম্যাচ করে দেখা? ভুল বললাম? এটা কোনো নিউজে পেয়েছো আর এখনো পর্যন্ত? একটা আমি হাউসওয়াইফ হয়ে আমি বুঝতে পারি জিনিসগুলো। ওরা কি পারে না? ওরা সব জানে কে কী করেছে, তবুও কেউ মুখ খুলে কোনো কথাও বলবে না, আর জিনিসটাকে দাবিয়ে দিচ্ছে। একটা ডক্টরের রেপ হত্যাটাকে দাবিয়ে দিচ্ছে, আমরা সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবো? আমাদের কি করবে? আমাদের তো ছিঁড়ে এমনি এমনি করে ছিঁড়ে মিক্সিতে গ্রাইন্ড করে ওটাতে তো পাকুড়ি বানিয়ে খেয়েও নেবে। শুনলে হাসি লাগে, কিন্তু বাস্তব কথা আমি বলছি। তাই যাকে ভোট দেবে খুব বুঝে শুনে দেবে, যে তোমার জন্য লড়বে তাকে দেবে। এমন কাউকে দিও না যে তোমার অস্তিত্বটাকেই মিটিয়ে দেবে। সন্দেশখালির কি অবস্থা হলো, তবুও বিজেপি কিন্তু দাঁড়াতে পারলো না, জিনিসটা বুঝবে। তবুও বিজেপি দাঁড়াতে পারলো না। এবার তুমি বলবে তোমরা বিজেপি সাপোর্ট করছো। বিজেপি সাপোর্ট করছি। গুজরাতে মোদির বাড়ি ছিল, তাই তো? গুজরাটটা গিয়ে দেখো আগে কি ছিল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটটাকে কি বানিয়েছে দেখো। আমরা আগেও গাটারের কীড়া ছিলাম, এখন গাটারের কীড়ার থেকেও অধম যদি কিছু হয় সেটা হয়ে গেছি। আগে সাধারণ মানুষের রেপ হতো, কখনো ডাক্তারের রেপ হওয়া আমি শুনিনি। এখন ডাক্তারদেরও রেপ হয়। এবার তোমরা বলো, কোন মা বাবা চাইবে তার মেয়ে ডাক্তার হোক? কোন মা বাবা চাইবে তার মেয়ে বাইরে গিয়ে কামিয়ে আসুক? সে তো ভয় পাবে। তবে কি, ভালো ছেলে, ডাক্তার ছেলে ডাক্তার বউ ছাড়া বিয়ে করে না। এবার আমি একটু পুরোনো যুগে চলে যাই। তোমরা হয়তো ভাবতেই পারো আমি গাইয়া হচ্ছি, ভেবে নাও, আর কি বলবো, সেটা তোমাদের মেন্টালিটির উপর। আগেকার দিনে পতিতা পাবন হতো, পতিতা পাবনই তো বলে কি, যাই হোক ওই পতি পতিতা কিছু একটা বলে, যাই হোক যেমন আমাদের এখানে রেড লাইট এরিয়া আছে না, সেরকম ওটাও ছিল, ঠিক আছে? ওটাতে কি একটা জানি বলে, হ্যাঁ আমি ভালো করে বলতে পারলাম না। তো যাই হোক সেটা ছিল। তো যাদের একটু অন্য নারীর প্রতি আকৃষ্ট তারা ওই সমস্ত জায়গায় যেত এবং সেখানে গিয়ে নিজের কাজ টাজ করে চলে আসতো, এবং সমাজে সেই কারণের জন্য নারীরাও সুরক্ষিত ছিল। আজকের ডেটেও আছে, কিন্তু তবুও কারোর মন ভরে না, তবুও বাইরের লোককেও চাই। মানে সমাজটা কি পরিমাণে হয়ে গেছে। এইবার এর সাথে আর কি কানেক্টেড দেখো। আগেকার মা বাবারা কিন্তু মেয়েদের বাড়িতেই রাখতো, মা বোন দিদা যত মেয়ে জাতি আছে তারা বাড়িতে থাকতো, বাড়িতে সুরক্ষিত। তার মানে কি, বাড়িতে সে সুরক্ষিত আছে, জিনিসটা বুঝবে। তুমি তোমার বাড়িতে যতটা সেফ, ততটা কিন্তু তুমি রাস্তায় বেরোলে বা তুমি অফিসে যাচ্ছ বা স্কুল টিচার হচ্ছ, যেখানেই যাও না কেন, সেখানে কি তুমি সেফ? বলবে সেই কথাটা? কখনোই সেফ না। সেই কারণের জন্য আগেকার দিনের লোকেরা কী করতো, মহিলাদের বাড়ির কাজে লাগিয়ে রাখতো, আর পুরুষ মানুষ কামিয়ে নিয়ে আসতো, এবং পুরুষ মানুষের কাজ ছিল কামিয়ে নিয়ে আসা, সংসারটাকে চালানো হচ্ছে মেয়ে মানুষের কাজ ছিল। এবার কিন্তু এখন যে মডার্ন সমাজ, চাকরিওয়ালা বউ চাই, নইলে চলবে না। ছেলের মায়ের ডিমান্ড, ছেলের ডিমান্ড, তা সেইখানে দাঁড়িয়ে মেয়েরা বরকে কি সম্মান দেবে, আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে কি সম্মান দেবে? আমাকে বলো তো, দেওয়া কি উচিত? নিজের পেটের অন্ন যদি নিজেকেই জোগাড় করতে হয়, বরের কি আর দরকার আছে? কিসের দরকার? শোয়ার জন্য, যাতে একটা সন্তান হয়। আজকাল সেটারও দরকার নেই। তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তুমি চলে যাবে, সন্তানের ব্যবস্থাও হয়ে যাবে। এটা আর আমি খুলে বললাম না, অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। যাই হোক, এটা আমার টপিক না, কথা বলতে বলতে যেটা হয়েছে আর কি। পুকু দরজাটা দে বাবা। এবার তো সেই কারণে আগেকার দিনে নারীরা কিন্তু সেফও ছিল, কিন্তু আজকাল তো তা চলে না। আজকাল তো মডার্ন যুগ, সবাইকে কামাতে হবে, দাঁড় করাতে হবে, ভালো করে দাঁড় না করালে মেয়ের যে ভালো ঘরে বিয়ে হবে না, ভালো ছেলের সাথে বিয়ে হবে না। ডাক্তার জামাই চাই তো নিজেকেও ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার জামাই চাই তো নিজেকেও ইঞ্জিনিয়ার হতে হবে।
চাকরি মেয়ে না করলে তার বিয়ে হবে না, মেয়ে কালো হোক চলে যাবে, কিন্তু মাল কামানো চাই। এই মাল কামাতে গিয়ে মানুষ যে কত ঝামেলার মধ্যে পড়ে, যে পড়ে সে জানে। কিন্তু কিছু কিছু সমাজে এমনও তো থাকে যে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে খুঁটে খেতে চায়, তখন তারা কি করবে? তখন তারা মরবে, যেরকমভাবে এই ডাক্তারটা মারা গেল। এত ভালো মেয়েটা ছিল, তোমরা ভাবতে পারবে না, পাড়ার একটা লোকের কাছ থেকেও তুমি কখনো শুনতে পাবে না। আমাদের পাশের তো, আমাদের তো পাশেই, তো আমরা জানি কখনো কারোর সাথে বাজে ব্যবহার করতো না। একটু পায়ে দাঁড়াতে গেছে, একটু কামাতে গেছে, নিজের পয়সায় নিজে চলতে গেছে। নিজের পয়সায় নিজে চলাটাও আজকাল দায় হয়ে গেছে, এবং সেটাই শেষ হয়ে গেছে। এবং সেটা দেখো, এত দিন হয়ে গেল, আজকে 14 তারিখ, 14 তারিখ না? আজকে 14 তারিখ, একটা লোকও ধরা পড়লো না। বড় বড় ডায়লগ আসলো, ডায়লগ দিল, চলে গেল। তোমাদের আমি বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের অনেক মেয়েরা আছে যারা কিনা যাদের উপর রেপ হয়েছে, যাদের রেপ করাকালীন তাদের বাচ্চারা মারাও গেছে, বাড়ি বুঝে টাকা দেয়। আগে আমি জানতাম 15,000 টাকা করে দিত, 15,000 টাকা করে দিত। তারপর আমার হাজবেন্ড আমাকে বলল যে না, বাড়ি বুঝে টাকা দেয়। কেউ 15 পায়, কেউ 35 পায়, কেউ 40 পায়। কি না, মেয়ে রেপ হয়ে মারা গেছে, তার দক্ষিণা। ভাবতে পারছো কোথায় আছি আমরা? মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আমাদের নেই। টিচার হবে, 10টা ছেলে টিচার, মেল টিচার ফিমেল টিচারটাকে চেপে ধরলো, কি করবে টিচার? শেষ। স্টুডেন্টরা বাঁচাতে আসবে, স্টুডেন্টরা সব কিছু হয়ে যাওয়ার পর তখন দেখতে আসবে, কিছু করার থাকে না। আমার শাশুড়ি আমাকে বলছে না, মেয়েদের জন্য টিচারের চাকরিই ভালো। আমি তখন তাকে এই কথাটাই বললাম। মেয়েরা বাইরে কখনোই সেফ ছিল না, না আগে ছিল, না এখন আছে, এখনও নেই। তবু আগের তুলনায় এখন আরও খারাপ। আগে তাও সেফ ছিল, এখন আরও খারাপ। তোমায় আমি বলে দিই, আমার মামা বাড়িটা না একটু গ্রাম, এখান থেকেই যাওয়া যায়। তেঘরিয়াতে তোমরা জানোই, পাঁজিতে দেখবে তেঘরিয়াতে লোকনাথ বাবার আশ্রম আছে, ঠিক আছে, খুব পপুলার এটা। তো তেঘরিয়ার পাশে তেঁতুলতলা, তেঁতুলতলাতে আমার মামা বাড়ি। তো তেঁতুলতলাতে আমি আমার মামা বাড়িতে যেতাম, ঠিক আছে। ওখানটায় গ্রাম ছিল, লাইট ফাইট ছিল না, অনেক পরে লাইট এসেছে, ঠিক আছে। তো আমার মা, সরি একটুখানি নড়ে গেল, পাটা ব্যথা করছে, বড্ড পাটা নাড়লাম। তো আমার মারা বলে যে মানুষ সমান, যেমন মানুষের হাইট হয় না 5 ফিট 6 ফিট, হ্যাঁ, তার থেকেও বড় বড় নাকি ঘাস থাকতো। কারণ আগেকার তো, এখন যেরকম মানুষ না ভাগ হতে শুরু হয়েছে, মানে একটা বাড়িতে ধরো 2টো সন্তান, তো মা বাবার 2টো সন্তান, মা বাবা একটা বাড়ি করে রেখেছে, কিন্তু তবুও 2টো সন্তান আবার আলাদা আলাদা বাড়ি করে রেখেছে, বুঝবে? তাহলে কটা বাড়ি হয়ে গেল? একটা পরিবারেরই 3টে বাড়ি হয়ে গেল, জিনিসটা বুঝবে। আগে সেটা ছিল না, আগে সবাই জয়েন্টে থাকলো, কাকা জ্যাঠা খুড়ো যত কিছু আছে সবাই, পিসি টিসি, কেউ বাদ ছিল না। তো এই কারণে আগে, এখন আগে ল্যান্ডটা না বেশিরভাগ পড়ে থাকতো, খোলা থাকতো, ঠিক আছে। হ্যাঁ, এখন যেমন ল্যান্ড খুব কম দেখতে পাওয়া যায়, তো আগে ল্যান্ড খোলা থাকতো। এবার খোলা ল্যান্ডে কি হয়, গাছপালা বাড়তে থাকে, কারণ অত তো ঘাস কাঠ কেটে ফেটে পরিষ্কার পরিচ্ছন্ন আগে ওরকম অত টিপটপ জিনিসটাও ছিল না। তো যাই হোক, মা তখন বলতো যে মানে আমার মা বলেছে, তো তখন বলছে যে মানুষ বরাবর বা মানুষের থেকেও বড় বড় ঘাস থাকতো, তাদের পাশ দিয়ে আমরা গেছি, একটা লাইট নেই পথে, জোনাকি পোকা থাকতো, ঠিক আছে। আমিও কিছুটা মানে ইয়ে করেছি, রাজত্ব করেছি এরকম অন্ধকারে, জোনাকি পোকাগুলো নিয়ে, মানে খেলা টেলা এই সমস্ত ছোটোবেলায় করেছি, ঠিক আছে। তখন একরকম ছিল, তখন কিন্তু কেউ মুখ চেপে নিয়ে গিয়ে রেপ করতো না, তখন কিন্তু আরও ইজি ছিল রেপ করা। অত বড় ঘাসের মধ্যে যদি কেউ মুখ চেপে নিয়ে টেনে নিয়ে চলে যায়, কারোর ক্ষমতাও ছিল না বের করার, কারণ আগেকার মানুষজনও না সন্ধে সন্ধে মানে 6টা 7টা বাজলো কেউ, তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, এরকম ব্যাপারটা ছিল, ঠিক আছে। তাড়াতাড়িও ঘুমাতো, আর ওদিকে লাইটও ছিল না, ওদিকে গাছপালায় ভর্তি জঙ্গল টাইপের থাকতো।
কিন্তু এখন গাছপালাও নেই, এখন লাইটও আছে, পুলিশও আছে। আগেও পুলিশ ছিল, ওই নামকা একটা পুলিশ হতো এই আর কি। হ্যাঁ, আইন আছে, কিন্তু মানুষ সুরক্ষিত যেটাকে বলে প্রোটেকশন, মানুষের প্রোটেকশন নেই। মানুষ শেষ হতে চলেছে। আমি খালি ভয় পাই কিসের? আমি একটা মেয়ে, আমারও তো একটা মেয়ে আছে। কোন রিক্সে আমি বাইরে পাঠাই? আমার মেয়েকে জানো, আমি না ঘর থেকে বেরোতে দিই না। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে যখন হাজব্যান্ড ওয়াইফ তিনজনে মিলে, বাচ্চা তিনজনে মিলে মাঝে মধ্যে আমরা একটুখানি ঘুরতে বেরোই বাইকে করে। আর যখন পুজো আসে তখনও ঘুরতে যাই। হ্যাঁ, আর বাকি সময় আমরা সব সময় ঘরেই থাকি। আর আজকাল তো অনলাইন হয়ে গেছে, অনলাইনেই পড়াশুনো করে টিচারের কাছে। টিচারের বাড়িতে অতটা যেতে হয় না, নইলে তো যেতেই হতো। আর স্কুলে যায় এই আর কি। মানে পাড়াতে যে কারোর বাড়িতে পাঠাবো সেই সাহসটুকু আমার বুকের পাটায় নেই। তোমাদের আমি বলি, শুনলে একটু অবাক লাগবে। আমাদের যখন আন্দামানে পোস্টিং ছিল, যখন আমরা আন্দামানে থাকতাম, আন্দামানে আমরা পোর্ট ব্লেয়ারে থাকতাম, ঠিক আছে? আন্দামানের যে টপ জায়গাটা যেখানটায় তোমার এয়ারপোর্টটা আছে ওটাই পোর্ট ব্লেয়ার। হ্যাঁ, ক্যাপিটাল, আন্দামানের ক্যাপিটাল বলে। তো মেয়ে পাশ দিয়ে বলে দিল, একেক সময় ভুলে যায়। তো যাই হোক, এবার আমরা কোয়ার্টারে থাকতাম ওখানটাতে। যেখানে কোয়ার্টার নেই সেখানে ভাড়া বাড়ি নিতে হয়, আর যেখানে কোয়ার্টার আছে সেখানে কোয়ার্টারে থাকবে। আর যেখানে তোমার বাড়ি আছে সেখানে কেন তুমি কোয়ার্টারে থাকবে? হ্যাঁ, তোমার এই চারেটা বেঁচে যাবে, সেখানে তুমি নিজের বাড়িতে থাকবে। যেমন এখানে আমি নিজের বাড়িতে থাকি, আমার এই চারেটা বেঁচে যায়। তো তো আন্দামানে আমরা কোয়ার্টারে থাকতাম। তো আন্দামানের একটা মানে কি বলবো, ওখানটাতে পাহাড়ি অঞ্চল, তো তো নিচু হয়ে ভেতরে ঢুকতে হতো। তো যাই হোক, ওটাকে আমি বলতাম নরকের সিঁড়ি, কারণ নিচে যাচ্ছে সেই জন্য। হ্যাঁ, সব নিচে নিচে ঘরগুলো হতো, আর অনেকটা উঁচুতে তোমার মেন মেন যে রাস্তাটা সেটা হতো। হ্যাঁ, তো যাই হোক, এবার ওখানটাতে গ্যারেজ ছিল, তো গ্যারেজটা ওপেন গ্যারেজ ছিল। হ্যাঁ, তো ওই ওপেন গ্যারেজে সব বাচ্চারা খেলতো। হ্যাঁ, তখন আমার মেয়ে অনেক ছোট, তখন আমার মেয়ের কত বয়স, সাড়ে তিন বছর বয়স হবে। তো সব বাচ্চারা খেলছে। এবার ও তো কখনো ঘর থেকে ওরকমভাবে বেরোয় না। এবার সব বাচ্চাগুলো স্মার্ট, জিনিসটা বুঝবে। যে রোজ রোজ ঘর থেকে বেরোয়, যে রোজ মানুষের সাথে মেশে, সে বেশি স্মার্ট হয়। আর যে ঘরে থাকে সারাদিন সে অতটা স্মার্ট হয় না, অতটা লোকের সাথে মেশে না, তো তার চালাকি বুদ্ধি বা বদমাশি বুদ্ধি এই সমস্ত জিনিসগুলো থাকে না। আর আমার মেয়ে অনেক নরম, মানে আমিও অত ক্রূরভাবে মেয়েকে দেখি না, কারণ আমার মেয়েকে দেখলে মনে হয় আমি এটা ছোটোবেলাকার। তো তাকে তুমি কি মারবে? আমি যখন ওর মধ্যে আমার নিজের ছোটোবেলাটা দেখতে পাচ্ছি, তাকে তাকে আমার কখনোই সেই মেন্টালিটি আসবেই না যে তাকে মারি। ঠিক তেমনি আমার বর তো আমার থেকে আরও বেশি, ও কিছু বলে না। তো আমার মেয়ে না ফুলের মতন মানুষ হয়েছে। তো নিচে না সব বাচ্চারা গ্যারেজের মধ্যে খেলতো। এবার না আমি ভয় পেতাম, আর আমি না এমনি করে তাই থাকতাম যতক্ষণ খেলছে। হ্যাঁ, পাশে তো কোয়ার্টারে সবাই থাকে একসাথে মিলেমিশে, তো পাশে আর একটা বাঙালি ছিল, সে আমাকে বলছে, অ্যানি অনেক হয়েছে, এবার মেয়েটাকে আঁচল থেকে ছাড়ো। কীভাবে ছেড়ে দিই? আমি যে ভয় পাই। দেখা গেল সবাই চলে আসে, আমার মেয়ে আসলো না, তখন তখন কী হবে? তো জিনিসগুলো বোঝো, মেয়েরা না সেফ নয়। মেয়েরা যতই মডার্ন হয়ে যাক, আরে তুমি তোমার মেয়েকে আর্মি ট্রেনিং দিলে, বা তুমি নিজেই ট্রেনিং নিলে, তবুও তোমার মেয়ে কি 10 জনের সাথে একা লড়তে পারবে? সবাই মা কালী হতে পারে না গো। বলা আসান, করা অতটা আসান নয়। আর যখন এই সমস্ত পরিস্থিতির সামনা হয় না, তখন একজন না অনেকজন আসে। যখন যখন মানুষের মেন্টালিটি থাকে তাকে মেরে ফেলবো, ওই বোনটার সাথেও তাই হয়েছে। ও সবার মেন্টালিটি ছিল ওকে মেরে ফেলবো, কারণ হসপিটালের মধ্যে ও এমন একটা ডক্টর ছিল যে কিনা সব সময় 24 ঘন্টার জন্য পেশেন্টের কাছে অ্যাভেলেবেল থাকতো। মানে নিজে থেকে নাম্বার দিয়ে দিত, এটা আমার নাম্বার, যখনই রাত 2টো হোক 3টে হোক, যখনই হোক, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে, এই রকম ছিল। আর 5টা ডক্টর কিন্তু সেই জিনিসটা দিতে পারতো না। জিনিসটা বুঝবে, সবাই কিন্তু অনেস্ট হয় না, জিনিসটা বুঝবে। অনেক রাগ ক্ষোভ ছিল, এটুকু তো আমি বুঝতে পেরেছি। কারণ দেখো, একটা যদি সাইকো সাইকো কেউ হয় না, অনেক সাইকো থাকে যারা কিনা মানুষের মতো হিউম্যান বিংয়ের মতনই ব্যবহার করছে, তুমি বুঝতেও পারবে না।
ঠিক আছে? যদি সাইকো হয় না, তার প্রতি, তার শরীরের প্রতি লোভ থাকে, তো তাহলে সে কী করবে? রেপ করবে, ডাইরেক্ট খুন করবে বা গলাটা কাটবে, ছেড়ে দেবে, মরে গেল। কিন্তু ওকে সেটা করা হয়নি, ওকে রীতিমতো অত্যাচার করা হয়েছে। মানে কারোর প্রতি কতটা ক্ষোভ, কতটা রাগ জন্মালে মানুষ ওই জিনিসটা করে, কুদরায়। সেই কুদরানো জিনিসটা ওর সাথে হয়েছে। তাই সেফ থাকো। আর এমন একজনকে দাঁড় করাবে ভোটের মাধ্যমে যে তোমাদের সেফ রাখবে, জিনিসটা বোঝো। এটা ওয়েস্ট বেঙ্গলে, আরও ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, এটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। যাও তো গুজরাটে গিয়ে, আমি তো আজ পর্যন্ত আমার কানে আসেনি গুজরাটে এমন কিছু হয়েছে। আর গুজরাটে কি অবস্থা, কি জায়গা তৈরি করেছে মোদি। যাও তো গুজরাটে গিয়ে, এটা ওয়েস্ট বেঙ্গল বলেই, জানো তো কি হবে, ওয়েস্ট বেঙ্গল বলেই হয়তো এটা এই জিনিসটা চলছে। আমার তো মনেই হয় এক এক সময় এই ওয়েস্ট বেঙ্গলটাকে বাংলাদেশ না বানিয়ে দেয়, আমি তো ভয় পাই রীতিমতো। তাই এমন একজনকে দাঁড় করাবে যে তোমাদের, আমাদের সাধারণ মানুষের হয়ে লড়বে, এমন একজনকে আসা দরকার। নইলে কলকাতার মতন একটা ক্যাপিটাল সিটি না জানি কত উন্নত হয়ে যাবে, কত অ্যাডভান্স হবে। জানো, নামকা এটা একটা সিটি, কোনো অ্যাডভান্স নেই, একটা এমএনসি নেই, গুনে গুনে কয়েকটা এমএনসি আছে এখানে। ব্যাঙ্গালোর যা, ব্যাঙ্গালোর একটা ছোট্ট জায়গা, ছোট্ট জায়গা, কি থেকে কি হয়ে গেছে। দিল্লিতে, নয়ডাতে চলে যাও, দেখতে পাবে। আমাদের দিল্লিতেও পোস্টিং ছিল, দিল্লিতে নয়ডাতে চলে যাও, দেখতে পারবে ভর্তি এমএনসি। কেন না, ওখানকার মানুষ আর শিক্ষিত, পড়াশুনো জানে। আমাদের অবস্থা দেখেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অবস্থাতে, শিক্ষা ব্যবস্থা দেখেছো? আরে মানুষ সেফ নেই, তাদের দেবে শিক্ষা ব্যবস্থা। এই তো অবস্থা, মানুষই সেফ নেই। তাই মানুষকে না এমন কাউকে দাঁড় করাতে হয়। এত কিছু সন্দেশখালিতে হয়ে গেল, তবুও নরেন্দ্র মোদী আসতে পারলো না। অবাক লাগে, অবাক লাগে এই সমস্ত জিনিসগুলো ভাবলে। সব শেষে আর বাড়াবো না ভিডিওটা, আর কিছু বলবো না, বলার তো অনেকই থাকে। দেখো, বলতে গেলে জিনিসটা অন্য অন্য জিনিসে দাঁড়িয়ে যাবে। সব শেষে তোমাদের একটাই কথা বলবো, দেখো আমি না ভগবানকে বলেছি বোনটার যাতে মুক্তি হয়, যাতে তার আত্মা শান্তি পায়। ও অনেক কষ্ট করে মরেছে, তো এই সমস্ত মানুষের মোক্ষ পাওয়ার অধিকারী, কারণ সে মরতে চায়নি, সে মোক্ষ পেতে চায়নি, সে মানুষকে বাঁচাতে চেয়েছিল, জিনিসটা বুঝবে। এবং সে মানুষকে বাঁচাতে গিয়ে নিজে মরেছে। তাই এরা মোক্ষের অধিকারী। যদি পারো ভগবানের কাছে একটু হাত জোর করে বলো, যাতে ভগবান তাকে মুক্তি দেয়, তার আত্মার শান্তি দেয়, তাকে মোক্ষ দেয়। আমিও বলেছি, তোমরাও যদি পারো বলো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ভালো করো, তাহলে দেখবে ভালো হবে, তোমারও ভালো হবে। আজ আর যদি তুমি একটা পুরুষ মানুষ হও, একটা ছেলে হও, তোমারও তো ঘরে মা আছে, বোন আছে, তোমারও তো বিয়ে হবে, তোমারও তো একটা মেয়ে সন্তান হতেই পারে। তুমিও তো যার গর্ভ থেকে উৎপন্ন হয়েছো, সেটাও তো একটা মেয়ে। একটা মেয়ের জন্য যদি তুমি ভগবানকে একবার বলো, তোমার তো ভগবান বরঞ্চ তোমাকেও ভালো করবে, তারও ভালো হয়ে যাবে। ব্যাস, এতটুকু রিকোয়েস্ট। তো আজকের মতন এখানেই রাখছি।